হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। মৌলিক যে 7টি স্বরধ্বনি রয়েছে, এই মৌলিক 7টি স্বরধ্বনির উচ্চারণ এবং বিগত বছরে এই জায়গা থেকে এই মৌলিক স্বরধ্বনির এই জায়গা থেকে বারংবার প্রশ্ন আসতে দেখা গেছে। বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থেকেই থাকে, আর বাংলা উচ্চারণের ক্ষেত্রে এটা অনেক বড় কাজে দেয়। তো আমরা এটা শেখার আগে আমরা একটা কি করতে পারি, একটা চিত্র আঁকতে পারি। কেমন চিত্র আঁকতে পারি একটু দেখেন। আমি একটু আঁকার চেষ্টা করছি, আপনারা একটু অনুপ্রেরণা দিবেন, তাহলে আমি আরো ভালো আঁকবো। তো এখানে দেখেন, এই যে মানুষ, আমরা যখন কথা বলি তখন আমাদের এই মুখের শেপটা হয় কি, এই মুখের শেপটা কি আকৃতির হয়, এখানে একটু লক্ষ্য করেন। এইরকম ভি আকৃতির হয় আমাদের মুখের শেপটা। কি আকৃতির হয়? এই ভি আকৃতির হয়ে থাকে। তো আমাদের এই স্বরধ্বনির কোন স্বরধ্বনিগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হয়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে স্যার, আমরা এখানে দীর্ঘই বা দীর্ঘর ব্যবহার দেখি নাই, এটা মৌলিকের মধ্যেও অন্তর্ভুক্ত করি নাই, যৌগিকের মধ্যেও অন্তর্ভুক্ত করি নাই। আপনাদের একটু বিষয়টা আমি ক্লিয়ার করে দিই যে অনেক ব্যাকরণবিদ বলে রস্বই যোগ রস্বই সমান কি দীর্ঘই, ঠিক আছে। তারপরে রস্যু যোগ রস্যু সমান কি এখানে দীর্ঘ হয়। তো তাহলে এই বর্ণগুলো আমাদের আবার লেখার দরকার পড়ে না, কারণ এই বর্ণগুলো যেহেতু মৌলিকের মধ্যে আছে এবং এইগুলোর কিন্তু উচ্চারণও নাই, উচ্চারণ কি এইগুলোর মতোই হয়। তো তার কারণে আমাদের পরবর্তীতে ব্যাকরণের আলোচনার বিষয়টাও হচ্ছে এটা, যে মৌলিক স্বরবর্ণের বা মৌলিক স্বরধ্বনির উচ্চারণ। যেমন আমরা এখানে যদি দেখতে পাই যে আমরা যখন কথা বলি, তো দেখেন আমাদের শেপটা কেমন হয়, ভি আকৃতির হয়। শেপটা কেমন হয়? মুখের চোয়ালের ভি আকৃতির হয়। এই ভি আকৃতির কোন জায়গায় যে কোন জায়গা থেকে কোন স্বরধ্বনিগুলো উচ্চারণ হয়, একটু এখানে লক্ষ্য করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আরো বিষয়টা এখানে দেখেন, যেটা হচ্ছে কি যে এখানে দেওয়া আছে আমাদের স্বরধ্বনি উচ্চারণগুলোর সময় জিহ্বা 4টা অবস্থানে থাকে। জিহ্বা কয়টা অবস্থানে থাকে? 4টা অবস্থানে থাকে। কখনো জিহ্বা উপরে থাকে, কখনো জিহ্বা নিচে থাকে, কখনো জিহ্বা নিচ থেকে একটু উপরে, কখনো জিহ্বা ওপর থেকে একটু নিচে থাকে। তো এই জিহ্বার উচ্চতার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার? জিহ্বার উচ্চতার ভিত্তিতে স্বরধ্বনি 4 প্রকার: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য। ঠিক আছে, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, এই 4 প্রকার স্বরধ্বনি। আপনি ওপাশে বসে ক্যামেরা মানে মোবাইলের ওপাশে বসে বা ল্যাপটপ যেটাতেই দেখেন, ওপাশে বসে উচ্চারণ করেন আ, স্বরধ্বনিটা উচ্চারণ করেন আ। আ যখন উচ্চারণ করছেন, জিহ্বা একদম ফ্ল্যাট হয়ে নিচে নেমে গেছে না? জিহ্বা কি একদম নিচের তালুর সাথে নামা না? তো তার কারণে এই হচ্ছে এই আটাকে বলা হচ্ছে জিহ্বার উচ্চতার দিক থেকে নিম্ন স্বরধ্বনি। এবং আপনি উচ্চারণ করেন এ বা অ উচ্চারণ যখন করেন, তখন দেখেন জিহ্বা আ উচ্চারণের থেকে একটু উপরে গেছে। যেমন আপনি উচ্চারণ করে দেখেন এ, অ, আ এর চাইতে একটু উপরে না, তাই এটাকে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তারপরে উচ্চারণ করে দেখেন ই আর উ উচ্চারণের সময় জিহ্বা একদম মানে জিহ্বার আগাটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তো তার কারণে এই ই আর উ কে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। ই আর উ কে কি বলা হচ্ছে? উচ্চ স্বরধ্বনি। তো এই উচ্চ স্বরধ্বনি, আর যখন তারপরে উচ্চারণ করে দেখেন এ এবং ও উচ্চারণ করে দেখেন, এ এবং ও উচ্চারণ করার সময় দেখেন জিহ্বা উঁচু স্থান থেকে আরেকটু নিচে আছে এবং নিম্ন মধ্য থেকে আরেকটু উপরে গেছে। এ এবং ও উচ্চারণ করে দেখেন আপনি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি জিহ্বার উচ্চতার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ, উচ্চ মধ্য এবং নিম্ন, নিম্ন মধ্য। তো তেমনি ভাবে দেখেন আমাদের জিহ্বার অবস্থানের দিক থেকে স্বরধ্বনি আরো 3 প্রকার: জিহ্বার
অবস্থানের দিক থেকে স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার। কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা কি থাকে? সামনে থাকে। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছনে থাকে। যেমন এই যে আমরা দেখলাম না এখানে জিহ্বা, এই জিহ্বা কখনো নিচে, কখনো উপরে, কখনো মধ্যে, এবং জিহ্বা কখনো পিছনের দিকে থাকতে পারে, আবার কখনো সামনের দিকে আগায় আসতে পারে। এইভাবেই মনে করেন কি যে আমাদের হচ্ছে কি যে আওয়াজগুলো বের হয়। তো এই জিহ্বার উচ্চারণের দিক থেকে মানে অবস্থানের দিক থেকে স্বরধ্বনি কয় প্রকার? আবার 3 প্রকার। জিহ্বার উচ্চারণের দিক থেকে আমরা দেখেছি স্বরধ্বনি 4 প্রকার, আর জিহ্বার অবস্থানের দিক থেকে স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার। কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছনের দিকে সংকুচিত থাকে, কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে। কোন কোন তেমন দেখেন, আপনি উচ্চারণ করে দেখেন ই, এ, এ, এইগুলো উচ্চারণের সময় দেখবেন জিহ্বা কোথায়? জিহ্বা কোথায় রয়েছে? জিহ্বা সামনের দিকে এগিয়ে আসছে। জিহ্বা কোন দিকে এগিয়ে আসছে? সামনের দিকে এগিয়ে আসছে। তাই এটা হচ্ছে কি যে জিহ্বার অবস্থানের দিক থেকে, জিহ্বার অবস্থানের দিক থেকে জিহ্বা সামনের দিকে এগিয়ে আসছে। ই, এ, এ, ই, এ, এ, জিহ্বা সামনের দিকে আছে। আর যখন আ উচ্চারণ করছেন আপনি, তখন জিহ্বা কোথায় আছে? মাঝখানে আছে। আ উচ্চারণের সময় জিহ্বা কোথায় আছে? মাঝখানের দিকেই আছে, বা জিহ্বা এক জায়গাতেই স্থির থাকে, তাই এটাকে বলা হয় মধ্য। কিন্তু আপনি উচ্চারণ করেন উ, ও, অ, জিহ্বা দেখেন একটু ভাঁজ হয়ে, আপনি চাইলে ওপাশ থেকে উচ্চারণ করে দেখেন, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। উচ্চারণ করে দেখেন উ, ও, অ, যখন উচ্চারণ করবেন তখন দেখেন জিহ্বা কি পিছনের দিকে সংকুচিত হয়ে যাচ্ছে। এই পিছনের দিকে সংকুচিত হওয়ার কারণে জিহ্বার অবস্থানের দিক থেকে এটা কি? জিহ্বার অবস্থানের দিক থেকে এটা পশ্চাৎ স্বরধ্বনি। জিহ্বা অবস্থানের দিক থেকে কি? পশ্চাৎ। তাহলে জিহ্বার অবস্থানের দিক থেকে স্বরধ্বনি 3 প্রকার। একটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? ই, এ, এ, ই, এ, এ সম্মুখ স্বরধ্বনি। আর পশ্চাৎ স্বরধ্বনি উ, ও, অ, উ, ও, অ। এবং মধ্য স্বরধ্বনি একটি, সেটা কি? সেটা হচ্ছে আ, সেটা আ। এখন দেখেন আমরা পরবর্তীতে যে বিষয়টা দেখব যে আমাদের ঠোঁটের আকৃতি কেমন হয়, কোন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি কেমন হয়। যেমন দেখেন কোন সময় ঠোঁটের আকৃতি কেমন হয়? একটু প্রসৃত থাকে, একটু কেমন থাকে? এমন প্রসৃত থাকে। কখনো ঠোঁটের আকৃতি কি হয়? এমন প্রসৃত থাকে। ঠিক আছে, তাই কিছু কিছু স্বরধ্বনির সময় ঠোঁট প্রসৃত থাকে, কিছু কিছু স্বরধ্বনির সময় ঠোঁট গোলাকৃত থাকে। ঠোঁট কি? গোলাকৃত থাকে। তো আমাদের এখানে আমরা দেখতে পারি, এই যে আমরা এখানে যে বর্ণগুলো একটু দেখছি সেটা একটু লক্ষ্য করেন। এখানে যে আমরা এখানে যে বর্ণগুলো দেখছি একটু লক্ষ্য করেন। এখানে এই যে এই বর্ণগুলো ই, এ, এ, ই, এ, এ উচ্চারণের সময় দেখেন জিহ্বাটা মানে আমার ঠোঁটের আকৃতিটা ঠিক এমন, ঠোঁটের আকৃতিটা কেমন? এমন দেখা যাচ্ছে। ই, এ এবং এ, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটটা কেমন থাকছে? একটু প্রসৃত থাকছে। একটু কেমন থাকছে? প্রসৃত থাকছে। আর এই ধ্বনিগুলো উচ্চারণের সময় দেখেন ঠোঁট আবার কেমন থাকছে? ঠোঁট গোলাকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট কেমন হয়ে যাচ্ছে? গোলাকৃত হয়ে যাচ্ছে। এটার মতো হয়ে যাচ্ছে। যেমন উ, ও, অ, উ, ও, অ, এগুলো কি? ঠোঁট গোলাকৃত। আর এটা কি? ঠোঁট প্রসৃত। এটা কি? ঠোঁট প্রসৃত। আর এটা কি? ঠোঁট গোলাকৃত। এখন এই কোনটা প্রসৃত এবং কোনটা গোলাকৃত, এর ভিত্তিতে ঠোঁটের অবস্থানের ভিত্তিতে ঠোঁটের আকৃতির দিক থেকে স্বরধ্বনি কয় প্রকার? 3 প্রকার। ঠোঁটের আকৃতির দিক থেকে স্বরধ্বনি 3 প্রকার। একটা প্রসৃত আর একটি গোলাকৃত। একটি প্রসৃত আর একটি কি? গোলাকৃত। এখন এই প্রসৃত স্বরধ্বনি এবং গোলাকৃত স্বরধ্বনি, এখন ঠোঁটের উন্মুক্ততার দিক থেকে স্বরধ্বনি 2 প্রকার। ঠোঁটের উন্মুক্ততার দিক থেকে কি? স্বরধ্বনি আরো 2 প্রকার রয়েছে। যেমন আমরা দেখতে পারি এই 2 প্রকার কি কি? ঠোঁটের হচ্ছে কি যে উন্মুক্ততার দিক থেকে স্বরধ্বনি যে 2 প্রকার, এই 2 প্রকার কি কি আমরা দেখতে পারি। যেমন দেখেন এখানে লক্ষ্য করেন কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে, আবার কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে সেটাকে বলা হয় বিবৃত, আর যেটা উচ্চারণের সময় ঠোঁট কম খুলে সেটাকে বলা হয় সংবৃত। এই যে প্রথম 2 লাইনের যে স্বরধ্বনিগুলো রয়েছে ই, উ, এ, ও, ই, উ, এ, ও, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কেমন থাকে?
ঠোঁট কম খোলা থাকে। ঠোঁট কেমন থাকে? ঠোঁট কম খোলা থাকে, তাই এইগুলোকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি। আর এইটাকে বলা হচ্ছে কি? সংবৃত। এগুলো ঠোঁট কম খোলা থাকে, এগুলো উচ্চারণের সময় ঠোঁট কম খোলা থাকে, তাই এগুলোকে বলা হচ্ছে কি? সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি। আর এই আ উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে, তাই এটাকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি। এখন দেখেন এখানে আমাদের এইটা যেহেতু বিবৃত স্বরধ্বনি, এটা নিম্ন মানে এটা নিম্ন, এটা নিম্ন মধ্য, তাই এটা বিবৃত হলে এটাকে বলা হচ্ছে অর্ধ বিবৃত। কি বলা হয়? অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর এইটা হচ্ছে কি? অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধসংবৃত স্বরধ্বনি। তাহলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি যে এখানে আমরা স্বরধ্বনি বা ঠোঁটের আকৃতির দিক থেকে দুই ভাগে, আর জিহ্বার দিক থেকে দুই ভাগে। জিহ্বার উচ্চতার দিক থেকে স্বরধ্বনি চার প্রকার: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য। উচ্চ নিম্ন স্বরধ্বনি আ ও নিম্ন মধ্য এ অ, উচ্চ মধ্য কি এ ও, আর উচ্চ কি ই উ। আবার আমরা দেখতে পাচ্ছি যে জিহ্বার অবস্থানের দিক থেকে স্বরধ্বনি তিন প্রকার: একটি সম্মুখ, আর একটি পশ্চাৎ, আর একটা কি মধ্য। সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? ই এ এ, ই এ এ। এবং মধ্য স্বরধ্বনি কোনগুলো? মধ্য স্বরধ্বনি হচ্ছে আ। আর পশ্চাৎ স্বরধ্বনি কি? ই উ ও, ই উ, ই ও ও, ই উ, ই ও অ। ঠিক আছে। আবার আমরা দেখি ঠোঁটের অবস্থানের ঠোঁটের আকৃতির দিক থেকে স্বরধ্বনি তিন প্রকার। ঠোঁটের আকৃতির দিক থেকে স্বরধ্বনি কত প্রকার? তিন প্রকার: প্রসৃত, গোলাকৃত, আবার কখনো হচ্ছে কি যে মধ্য, কখনো কি বিবৃত। যেমন দেখেন প্রসৃত কোনগুলো? যেগুলো ঠোঁট মানে বেশি প্রসৃত থাকে, ই এ অ। আর গোলাকৃত কোনগুলো? উ ও অ, উ ও অ। আর হচ্ছে কি যে ঠোঁটের উন্মুক্ততার দিক থেকে আরো দুই প্রকার: একটা হচ্ছে সংবৃত, আর একটা কি বিবৃত। একটা কি সংবৃত, আর একটা বিবৃত। তো সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। আমাদের এখান থেকে প্রশ্ন থাকে কিভাবে, নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনি? নিচের কোনটি জিহ্বার ভিত্তিতে উচ্চ মধ্য স্বরধ্বনি? বা আমাদের অনেক সময় থাকে যে নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ, তার মানে আমাদের উচ্চ মধ্য এবং সম্মুখ এখান থেকে। আবার অনেক সময় থাকে নিচের কোনটি নিম্ন মধ্য সম্মুখ প্রসৃত, নিম্ন মধ্য সম্মুখ প্রসৃত স্বরধ্বনি এ। তারপরে আমাদের আবার অনেক সময় থাকে হচ্ছে কি যে নিচের কোনটি যে উচ্চ মধ্য অর্ধ সংবৃত পশ্চাৎ গোলাকৃত স্বরধ্বনি। উচ্চ মধ্য অর্ধ সংবৃত, উচ্চ মধ্য অর্ধ সংবৃত পশ্চাৎ গোলাকৃত স্বরধ্বনি কোনটি? ও। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ক্লাসগুলো পেতে। এছাড়াও আমাদের বাংলা সম্ভার ফেসবুক পেজ রয়েছে, যে পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।